আজ এই ক্লাসে আমরা বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, 2017 সালে ক্লাস 11 ভূগোলের ফাইনাল পরীক্ষায় 5 মার্কসের একটা প্রশ্ন ছিল যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। ঠিক আছে, তো তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি তোমরা ক্লাসটি দেখে দেখেই এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখে ফেলতে পারবে। শুরুতেই আমরা দেখে নিই চলো যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ কি। ঠিক আছে, দেখো আমরা সকলেই একটা বিষয় জানি কি, যে পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস কি? পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস হচ্ছে কি? সূর্য, তাই তো। তো সূর্য থেকে প্রতিনিয়ত কি হচ্ছে? আলোক শক্তি পৃথিবীর দিকে আসছে, তাই তো। সূর্য থেকে প্রতিনিয়ত আলোক শক্তি পৃথিবীর দিকে আসছে। ওকে, তো এই আলোক শক্তিকে কি করে সবুজ যে গাছপালা আছে, যাদেরকে আমরা কি বলি? উৎপাদক, তাই তো। এই উৎপাদক বা সবুজ গাছপালা কি করে সূর্যের এই আলোক শক্তিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় স্থৈতিক শক্তি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এবং রূপান্তরিত করার পর সেটাকে কি করে এই সবুজ গাছপালা বা উৎপাদক কি করে নিজের দেহে আবদ্ধ করে। এরপর কি হয় দেখো, যে এই যে উৎপাদকের দেহে কি হলো? সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হলো, তাই তো। এই আবদ্ধ শক্তি কি হয়? এই আবদ্ধ শক্তি উৎপাদকের দেহ থেকে কি হয় বলতো? প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হয়। কি করে স্থানান্তরিত হয়? কারণ এই প্রাথমিক খাদকেরা কি করে এই উৎপাদক বা সবুজ উদ্ভিদ কি করে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই তো। তো খাদ্য হিসাবে গ্রহণ করলে পরে উৎপাদকের দেহ থেকে এই আবদ্ধ শক্তি প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হয়। ঠিক একই রকমভাবে এই প্রাথমিক খাদকের দেহে যে শক্তি আবদ্ধ হলো বা এসে পৌঁছালো, সেই শক্তি কি হয় আবার প্রাথমিক খাদকের দেহ থেকে গৌণ খাদকের দেহে পৌঁছায়। কি করে পৌঁছায়? ঠিক একই রকম, কারণ গৌণ খাদকেরা কি করে এই যে প্রাথমিক খাদক আছে, এই প্রাথমিক খাদকদের কি করে খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এই প্রাথমিক খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করলে প্রাথমিক খাদকের দেহ থেকে শক্তি গৌণ খাদকের দেহে পৌঁছায়। ঠিক একই রকমভাবে গৌণ খাদকের দেহ থেকে শক্তি কি হয়? প্রগৌণ খাদকের দেহে স্থানান্তরিত হয়, এবং প্রগৌণ খাদকের দেহ থেকে শক্তি কি হয়? সর্বোচ্চ খাদকের দেহে পৌঁছায়। ঠিক আছে, তো এভাবে এই যে শক্তি বাস্তুতন্ত্রে এই যে শক্তি উৎপাদকের দেহ থেকে কি হচ্ছে পর্যায়ক্রমে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক হয়ে সর্বোচ্চ খাদকে পৌঁছাচ্ছে। শক্তির এই একমুখী পর্যায়ক্রমিক স্থানান্তরকেই বলা হয় শক্তি প্রবাহ। এখানে একমুখী বলছি কেন? দেখো যে এই উৎপাদক থেকে উৎপাদকের আবদ্ধ শক্তি প্রাথমিক খাদকের দেহে পৌঁছাবে, আবার প্রাথমিক খাদক থেকে আবদ্ধ শক্তি মানে প্রাথমিক খাদকের আবদ্ধ শক্তি কি হবে? গৌণ খাদকের দেহে পৌঁছাবে। কিন্তু কখনোই গৌণ খাদকের আবদ্ধ শক্তি প্রাথমিক খাদককে স্থানান্তরিত হবে না, বা প্রাথমিক খাদকের যে অর্জিত শক্তি বা আবদ্ধ শক্তি তা কখনোই কি বলতো উৎপাদকে স্থানান্তরিত হবে না। তার মানে কি শক্তি প্রবাহ সবসময় কি একমুখী হবে। ওকে, আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, এখানে এই যে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, এগুলোই কিন্তু এক একটা পুষ্টি স্তর। তার মানে কি বলতো, এটা একটা পুষ্টি স্তর, এটা একটা পুষ্টি স্তর, এটা একটা পুষ্টি স্তর, এগুলো প্রত্যেকটাই একটা করে পুষ্টি স্তর। তো তোমরা যখন শক্তি প্রবাহের সংজ্ঞা লিখবে তখন সংজ্ঞাটা কিভাবে লিখবে দেখে নাও। বাস্তুতন্ত্রে যে পদ্ধতিতে উৎপাদকের মধ্যে আবদ্ধ সৌরশক্তি এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে স্থানান্তরিত হয় তাকে শক্তি প্রবাহ বলে। এবার দেখো শক্তি প্রবাহের পদ্ধতি। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ 3টি পর্যায়ে ঘটে। নাম্বার 1 শক্তির অর্জন, নাম্বার 2 শক্তির ব্যবহার, নাম্বার 3 শক্তির স্থানান্তর। এবার এগুলো আবার এক এক করে দেখে নিয়ে চলো। তো প্রথমেই দেখি চলো শক্তির অর্জন। ঠিক আছে, দেখো শক্তির অর্জন কিভাবে হয়। আমি শুরুতেই বলেছিলাম যে বাস্তুতন্ত্রে শক্তির মূল উৎস কি? শুধু বাস্তুতন্ত্র নয়, পৃথিবীতে শক্তির মূল উৎসই হচ্ছে সূর্য, তাই তো। সূর্য থেকে প্রতি বছর
যে পরিমাণ সৌর শক্তি পৃথিবীর দিকে ছুটে আসে তার পরিমাণ প্রায় দেখো 12.3 ইন্টু 10⁻22 কিলো ক্যালোরি। কি বলছি, 12.3 ইন্টু 10⁻22 কিলো ক্যালোরি শক্তি প্রতি বছর পৃথিবীর দিকে সূর্য থেকে ছুটে আসে। ঠিক আছে, এর মাত্র কত বলতো, এর মাত্র মানে এই যে ছুটে আসছে এর মাত্র 0.02% বা 0.02% শক্তি কি করে বলতো এই উৎপাদক বা সবুজ গাছপালা, সবুজ উদ্ভিদেরা কি করে, শোষণ করে। ঠিক আছে, এবার এই সবুজ গাছপালা বা উৎপাদকেরা যে পরিমাণ শক্তি শোষণ করলো, তার মানে এই পরিমাণ শক্তি শোষণ করলো, এই পরিমাণ শক্তির মাত্র 0.1% মানে শোষিত শক্তির 0.1% কি করে, ওরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি করে, স্থৈতিক শক্তিরূপে নিজের দেহে আবদ্ধ করে। ওকে, তো এই উৎপাদক বা সবুজ গাছপালার দেহে, ঠিক আছে, যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় সেই শক্তিটাকেই মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি বলে। জিপিপি মানে কি বলতো, গ্রস প্রাইমারি প্রোডাকশন। এবার 2 নম্বর দেখো যে শক্তির ব্যবহার। ওকে, কিরকম দেখো, তো এখানে কি বলেছিলাম যে উৎপাদকের দেহে বা সবুজ উদ্ভিদের মধ্যে যে পরিমাণ শক্তি আবদ্ধ হচ্ছে সেই শক্তিটাকে কি বলছি, মোট প্রাথমিক উৎপাদন বা জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাকশন। এই তো এবার কি হয় যে উৎপাদক কি করে, উৎপাদক এই যে মোট প্রাথমিক উৎপাদিত শক্তি ওর মধ্যে আবদ্ধ আছে, উৎপাদক কি করে ওই শক্তি থেকে বিভিন্ন বিপাকীয় কাজে যেমন শ্বসনে কিছুটা শক্তি খরচ করে। তো এই যে বিপাকীয় কাজে যে শক্তিটা খরচ করছে সেই শক্তিটাকে শ্বসন শক্তি বলে। হলো, এবার কি হয় দেখো, তার মানে মোট প্রাথমিক উৎপাদন থেকে মানে মোট প্রাথমিক উৎপাদিত শক্তি থেকে এই শ্বসন শক্তি যেটা খরচ করলো, মানে উৎপাদকের দেহে যে শক্তিটা আবদ্ধ হলো সেটার থেকে যে শক্তিটা শ্বসনের জন্য খরচ করলো বা বিপাকীয় কাজে খরচ করলো সেই শক্তিটা বাদ দিলে অবশিষ্ট শক্তি কি হয়, উৎপাদকের দেহে সঞ্চিত থাকে। ঠিক আছে, এই সঞ্চিত শক্তিটাকেই বলা হয় প্রকৃত প্রাথমিক উৎপাদন মানে নিট প্রাইমারি প্রোডাকশন বা এনপিপি। মনে রাখবে তোমাদের কিন্তু এই দুটাই পরীক্ষাতে প্রশ্ন আসে যে জিপিপি এবং এনপিপি বলতে কি বোঝো। তো কি হলো দেখো যে আমরা মোট প্রাথমিক উৎপাদিত শক্তি থেকে কি করলাম, শ্বসন শক্তিটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যে শক্তিটা অবশিষ্ট থাকলো সেই শক্তিটাই হচ্ছে কি, সেই শক্তিটাই হচ্ছে প্রকৃত প্রাথমিক উৎপাদন বা এনপিপি। এই তো এবার দেখো এছাড়াও কি হয় বলতো, কিছু শক্তি বর্জ্য পদার্থ অর্থাৎ রেচন পদার্থ রূপে জীবদেহের বাইরে নির্গত হয়। ওকে, তো এই জীবদেহের বাইরে নির্গত এই শক্তিটাকে রেচন শক্তি বলে। এইভাবে প্রতিটি পুষ্টি স্তরেই শক্তির ব্যবহার ও শক্তির সঞ্চয় হতে থাকে। এবার তৃতীয় পর্যায়ে দেখো যে শক্তির স্থানান্তর। দেখো কীরকম, আমি আগেই বলেছিলাম যে উৎপাদকের দেহ থেকে শক্তি প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হয়, আবার প্রাথমিক খাদকের দেহ থেকে শক্তি কি গৌণ খাদকের দেহে, ঠিক একই রকমভাবে গৌণ খাদকের দেহ থেকে কি প্রগৌণ খাদকের দেহে, এবং প্রগৌণ খাদকের দেহ থেকে সর্বোচ্চ খাদকের দেহে শক্তি স্থানান্তরিত হয়। তাই তো, কিন্তু মনে রাখবে যে উৎপাদকের দেহে এই যে উৎপাদকের দেহে যে পরিমাণ শক্তি আবদ্ধ হচ্ছে তার পুরোটাই কিন্তু প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতেই পারছো কেন, কারণ উৎপাদকের দেহে যে পরিমাণ শক্তি আবদ্ধ হচ্ছে সেই শক্তি থেকে সে কি করছে, কিছুটা কি শ্বসন শক্তি হিসাবে খরচ করছে, মানে বিপাকীয় কাজে মানে শ্বসন শক্তি হিসাবে খরচ করছে বা রেচন শক্তি হিসাবে খরচ করছে। এই তো ওই খরচ করার পর অবশিষ্ট শক্তি যা থাকছে সেই শক্তিটাই কি হচ্ছে উৎপাদকের দেহ থেকে প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হচ্ছে। তাই তো, আবার কি ঠিক একই রকম দেখো, তার মানে প্রাথমিক খাদক যে পরিমাণ শক্তি অর্জন করলো তার সবটাই কিন্তু গৌণ খাদকের দেহে
কি স্থানান্তরিত হবে না। কারণ কি, প্রাথমিক খাদক কি করবে, তার বিপাকীয় কাজে মানে শ্বসন শক্তি বা রেচন শক্তির জন্য বা বিপাকীয় কাজে কিছু শক্তি খরচ করবে। এই তো, তার মানে যে শক্তি অর্জন করলো তারপরে সেখান থেকে কিছুটা খরচ করবে, খরচ করার পরে অবশিষ্ট শক্তি কি হবে, এই প্রাথমিক খাদকের দেহ থেকে গৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে। তাই তো, তার মানে কি দেখো যে প্রতিটা পুষ্টি স্তরে মানে এক স্তর থেকে আরেক স্তরে শক্তির পরিমাণ ক্রমশ কমে যাবে। তাই তো, শুধু তাই না, কি বলছি বলতো, যে একটি পুষ্টি স্তর থেকে মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে 100% শক্তিরই কিন্তু স্থানান্তর হচ্ছে না। হচ্ছে কি বলছি, 100% শক্তি কিন্তু স্থানান্তর হচ্ছে না। মানে প্রাথমিক খাদকের দেহের যা শক্তি আছে তার 100% শক্তি কিন্তু গৌণ খাদকের দেহে স্থানান্তরিত হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতেই পারছো কেন হচ্ছে না, কারণ এই শ্বসন শক্তি, রেচন শক্তি হিসাবে বা বিপাকীয় কাজে কিছু শক্তি খরচ হয়ে যাচ্ছে। ওকে, তো বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে যে এই একটি পুষ্টি স্তর থেকে মানে একটা স্তর থেকে আরেকটা স্তরে শুধুমাত্র 10% শক্তির স্থানান্তর ঘটে। কি বলছে, একটা পুষ্টি স্তর থেকে তার পরবর্তী পুষ্টি স্তরে শুধুমাত্র 10% শক্তির স্থানান্তর ঘটে। আর এটাকেই 10% সূত্র বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে 10% সূত্র কাকে বলে বা 10% সূত্রের প্রবর্তক কে। কি বলছি, বিজ্ঞানী লিন্ডেম্যান। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো সহজে বুঝতে পারবে। দেখে নাও, দেখো এই উৎপাদকের দেহে মনে করো 5000 কিলো ক্যালোরি শক্তি আবদ্ধ আছে। ঠিক আছে, তো কি হবে, উৎপাদকের দেহ থেকে মাত্র কত 10% শক্তি প্রাথমিক খাদকের দেহে স্থানান্তরিত হবে। তাহলে 5000 কিলো ক্যালোরি শক্তির 10% মানে মাত্র 500 কিলো ক্যালোরি শক্তির স্থানান্তর হবে। কোথায়, প্রাথমিক খাদকের দেহে। ঠিক প্রাথমিক খাদকের দেহ থেকে 10% শক্তিকেই গৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে, মানে 50 কিলো ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে। ওকে, ঠিক একই রকম এই 50 কিলো ক্যালোরি শক্তির কত 10% শক্তি কি প্রগৌণ খাদকের দেহে স্থানান্তরিত হবে, মানে 5 কিলো ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে। তাই তো, তার মানে কি দেখো যে শক্তি ক্রমান্বয়ে উপরের স্তরগুলিতে ক্রমান্বয়ে শক্তির প্রবাহ বা স্থানান্তরের পরিমাণ ক্রমশ কমছে। এই তো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।